আমি তো কোথাও তাকে খোঁজা বাদ রাখিনি রূপকথা। আমার মা আমার পাশে ছিল, তবুও তাকে পেলাম না আমি। আমার এই পাওয়ার মানি দাপট এসব থেকে কি লাভ হলো? আমি তো দিন শেষে ব্যর্থ, শূন্য, রিক্ত। রূপকথা সারফরাজের মাথা চেপে ধরে নীরবে কাঁদল। বাকি ঘটনার বলার সাহসী কুলোচ্ছে না তার। তবুও বলতে হবে, সারফরাজকে জানতে হবে সমস্ত সত্যি। এমন সুযোগ বারবার আসবে না। তাছাড়া রুদ্ররাজ রূপকথার উপর নজরদারি রেখেছে, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। তাই বাম হাতের উল্টো পিঠে চোখে জল মুছল রূপকথা। এরপর কম্পিত মোটা গলায় বলল, রুদ্র আমায় ভয় দেখাচ্ছে রীতিমতো। ও তোমার চারপাশ থেকে ভাঙতে চাইছে, প্রথমে তোমার মা, এরপর আমি। আমার শর্ত দিয়েছে যেন আমি তোমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করি, নয়তো আন্টিকে আর আমার পরিবারকে শেষ করে দেবে সে। আজ তোমার বাড়ি গিয়েছিলাম বলে আম্মুকে আম্মুর উপরে অ্যাটাক করেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে আমার মা। আমার খুব ভয় করছে সারফরাজ, আমার খুব ভয় করছে। আমি এসব টেনশন আর নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। রুদ্রের ধমকিতে ইচ্ছে করেই যোগাযোগ করিনি এই কয়দিন তোমার সাথে, কিন্তু বিশ্বাস করো আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। এই নির্মম যন্ত্রণা সইতে না পেরে আমি গিয়েছিলাম তোমার বাড়িতে। ভেবেছিলাম রুদ্র হয়তো জানবে না, কিন্তু সে সব জেনেই গিয়েছে। আরও অনেক কিছু বলল রূপকথা, কিন্তু কান্নার দমকে সেগুলো একটাও স্পষ্ট হলো না। সারফরাজ সারফরাজ কোল কিনারাহীন হলো। কাকে সামলাবে সেই মুহূর্তে? নিজেকে নাকি রূপকথাকে? কান্নার চোটে রূপকথার শরীর কাঁপুনি দিচ্ছে বারবার। সারফরাজ আলগোছে রূপকথাকে টেনে নিজের হাঁটুর উপর বসালো। এরপর শীতল হাতে রূপকথার চোখ মুছে চোখের পাতায় চুমু খেয়ে বলে উঠল, বোকা মেয়ে, এভাবে কাঁদে না, সব ঠিক করে দেবো আমি। রূপকথা সারফরাজের গলা জড়িয়ে বুকে মুখ লুকিয়ে বলে উঠল, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না সারফরাজ। প্রতিটা নিঃশ্বাসে তোমার নাম জপতে চাই আমি। রুদ্রের ভয়ে তোমার থেকে দূরত্ব রেখে আমি বাঁচতে পারছি না। প্রতি মুহূর্তে মরণ হচ্ছে আমার। রূপকথার করুণ স্বীকারোক্তিতে সারফরাজের চোয়াল শক্ত হয়ে উঠল। রৌদ্রের নোংরা খেলা ভেবে চোখগুলো কেমন জ্বলে উঠল। মস্তিষ্কে খেলতে লাগলো কুটিল সকল বুদ্ধি। কিন্তু রাগের মাথায় এখন কিছুই করা যাবে না। যা করার তা করতে হবে গোপনে, ধীরে সুস্থে। রূপকথার মুখের উপর লেপ্টে থাকা চুল কানের পিঠে গুছে সারফরাজ বলে উঠল, তোমাকে কেউ একজন অল টাইম ফলো করছে রূপকথা। জানি আমি কার সাথে কথা বলছি, কি করছি, কোথায় যাচ্ছি, এভরিথিং সে রুদ্রকে আপডেট দিচ্ছে। সারফরাজ মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে কিছু ভাবল। এরপর রূপকথাকে বিছানায় বসিয়ে মেঝেতে আসন গেড়ে বসল। রূপকথার ছোট ছোট তুলতুলে নরম সফেদ পা দুটো নিজের হাতে তুলে তাতে আদুরে পলশ বুলালো সারফরাজ। এরপর বলল, শোনো, এখন ভেঙে পড়লে হবে না। ট্রিক্স খাটাতে হবে, বুঝলে? বুদ্ধি দিয়ে কবজা করতে হবে রুদ্রকে। রূপকথা সারফরাজের মুখের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কি বলতে চাচ্ছে। সারফরাজ রূপকথার পায়ের আঙ্গুল টেনে টেনে বলতে লাগলো, রুদ্রকে বোঝাতে হবে সত্যি আমাদের ব্রেকআপ হয়ে হয়ে গেছে। কিভাবে? অবাক হয়ে জানতে চাইল রূপকথা। তুমি তোমার ফোন থেকে যোগাযোগ করবে না আমার সাথে। রূপকথা সারফরাজের বাহু চেপে ধরে ভেজা মিয়ে আসা গলায় কাকুতি স্বরে বলল। আমি মরে যাবো সারফরাজ। রূপকথার পা জোড়া চেপে ধরে সারফরাজ রূপকথার চোখে চোখ রাখল। এরপর বলল, মরবে না। আমি নতুন ফোন দিয়ে যাব, নতুন নম্বর সহ। আর বাইরে কখনো দেখা করবে না আমার সাথে। আমিও নিজেকে সামলে রাখবো। তোমার না দেখলেও মরে যাবো আমি। সারফরাজ শুধালো, তোমাকে না দেখলে আমি বাঁচবো? আমি আসবো তোমার কাছে, তোমার যেতে হবে না। আর আপাতত প্রতিদিন দেখা করার দরকার নেই। রূপকথা অভিমানী গলায় বলল। তুমি নিষ্ঠুরের মতো কথা বলছো। সারফরাজ ফট করে উত্তর করল, আর নিজে যে এই কদিন নিষ্ঠুরের মতো বিহেভ করেছো তার বেলায়, ইচ্ছে করে করেছি নাকি আমি? তো আমি ইচ্ছে করে করতে চাইছি নাকি? রুদ্রের মতো তুমিও আমায় চিপায় ফেলতে চাইছো? তুমি অলরেডি চিপায় পড়ে গেছো বোকা যে। তোমার বুদ্ধি তো হাঁটুতে। আমাকে আগে এই কথা বললে আমি ঠিক রুদ্রের দাঁতের পাঁটি খুলতাম একটা একটা করে। রুদ্র এখন বাংলাদেশে নেই। সারফরাজের কথায় ঠোঁট উল্টালো রূপকথা। চরম বিপাকে পড়েছে সে। প্রেম ভালোবাসায় যেখানে ফ্যামিলি ভিলেন হবার কথা, সেখানে অন্য কেউ ভিলেন হয়ে ঝামেলা পাকাচ্ছে। রূপকথার চিন্তিত মুখের পানে তাকিয়ে সারফরাজ শুধালো, আচ্ছা, এত গাধেই কেন তুমি? কমিশনার তোমাকে এত মাথা মোটা ছাগল কিভাবে বানালো? সত্যি করে বলো তো, মেডিকেলে তোমার আসলেই চান্স হয়েছিল, নাকি বাপের নাম ভাঙিয়ে চান্স করে নিয়েছো? সারফরাজের প্রশ্নে রূপকথার মেজাজ তিরিক্ষি হলো। সে জোরপূর্বক পা ছাড়িয়ে বিছানায় গুটিয়ে বসে
মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে উঠল। আর এক মুহূর্ত দেখতে ইচ্ছে করছে না তোমায়। শিগগির দূর হও আমার সামনে থেকে। রূপকথা শক্ত চোখে শক্ত গলায় উত্তর করল। ইয়েস, আই অ্যাম। সারফরাজ মেঝে থেকে উঠে ধুম করে রূপকথার কোলে মাথা রেখে বিছানায় শুয়ে গেল। এরপর চোখ বন্ধ করে বলে উঠল। আর ইউ শিওর? এসেছি যখন একেবারে বাসর সেরেই যাই, কি বলো? ইস, কি ওয়েদার! রোমান্স জমবে ভালো। তুমি চিৎকার করে কাঁদলেও কেউ শুনবে না। সারফরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে বাজখাই গলায় রূপকথা শুধালো। এমন কঠিন সিচুয়েশনে তোমার ঢং আসছে কি করে? সারফরাজ পাকা হেসে উত্তর করল। কারণ আমি পরবর্তী প্ল্যান সাজিয়ে ফেলেছি। আমি রুদ্রকে এবার মেরে ফেলবো, রূপকথা। সারফরাজ ঠান্ডা মাথায় মানুষ খুন করবে সেই কথা কি অবলীলায় বলে চলেছে। রূপকথার কেমন ভয় হলো সারফরাজকে দেখে। সে একটা ভয়ঙ্কর মানুষকে ভালোবাসে, যে মানুষ মশা মাছি মারার মতো মানুষ মারে, অথচ তার নিখাত ভালোবাসা দেখে মনে হয় ভেতরের পুরোটাই মায়া আর দরদ দিয়ে ঠাসানো। কিন্তু রূপকথাহীন সারফরাজের হৃদয়ে আর কারোর জন্য কোনো মায়া দরদ ভালোবাসা কিচ্ছুটি নেই। রূপকথা তা বেশ জানে। রূপকথার ভাবনায় পানি ঢেলে সারফরাজ অনুরোধ করল। একটু মাথায় বিলি কেটে দেবে, ঘুম পাচ্ছে। রূপকথা নিঃশব্দে সারফরাজের চুলের গোড়ায় হাত বুলালো। বিড়াল ছানার ন্যায় রূপকথার কোমর জড়িয়ে চোখ বুঝল সারফরাজ। বাইরে স্নিগ্ধ কোমর লয়ে বর্ষণ ঝরছে। সারফরাজকে পেয়ে রূপকথার মনের ভেতরে সমস্ত ভয়ডর কেটে গেল। নিজেকে বেশ হালকা ফুরফুরে লাগছে। নিজের বোকামো ভেবে রূপকথা নিজেকে বেশ ধমকালোও বটে। সারফরাজ ঠিকই বলেছে, সে আসলেই গাধী। সারফরাজের থেকে এত বড় বিষয়টা লুকানো মোটেও উচিত হয়নি তার। তখনই সারফরাজকে বিষয়টা জানালে সারফরাজ মায়াকে ঠিক উদ্ধার করতে পারত। নিজের বেহুদা কর্মকাণ্ডের জন্য নিজের উপরই বেশ রাগ হলো রূপকথার। সে মনে মনে সিদ্ধান্ত নিল, যতই কঠিন সিচুয়েশন আসুক না কেন, তোমাকে আর কিচ্ছুটি গোপন করবো না সারফরাজ। আকাশে মেঘ বৃষ্টি কেটে গিয়ে জানালার ফাঁক গলিয়ে নরম আলো চুয়ে চুয়ে ঝরছে রূপকথার কক্ষের ভারী পর্দা ভেদ করে, কিন্তু পুরোপুরি ঢুকতে পারছে না। কেউ সযত্নে জানালার পর্দা টেনে ব্যালকনি দরজা আটকে দিয়েছে। বাইরের কর্মব্যস্ততা টুংটাং আওয়াজ ভেসে আসছে ক্ষীণ স্বরে। পুলিশের গাড়ির সাইরেন, মানুষের হাঁক ডাকে রূপকথার ঘুম পাতলা হলো। বুকের পাশবালিশ জড়িয়ে এদিক সেদিক মোড়ামুড়ি করে চট করে চোখ মেলল রূপকথা। গত রাতের কথা মস্তিষ্কে সজাগ হতেই শোয়া থেকে উঠে বসল। পাশে সারফরাজ নেই। রূপকথা বিছানা থেকে নেমে রূপকথা বিছানা থেকে ধপ করে নেমে খাটের তল রুমের প্রত্যেকটা কোণায় নজর বোলালো। কোথাও সারফরাজ নেই। তার মানে চলে গিয়েছে। মাথায় আলুথালু চুল মাথার আলুথালু চুল ঠিক করে বিছানায় এসে আবার শুয়ে গেল রূপকথা। কাত হয়ে ওপাশ ফিরতেই হঠাৎ বালিশের কাছে একটা চিরকুট নজরে এলো। চটপট হাতে সেটা খুলল। সুন্দর টানা টানা পেঁচানো হাতের লিকায় ছোট্ট একটা চিরকুট। সারফরাজ লিখেছে, শুভ সকাল, আমার সকাল। যদিও আমার জন্য এখনো সকাল হয়নি, তুমি জাগলে তবেই আমার সকাল হবে। আমার মিষ্টি সকালটা আমি ঘুমের মধ্যেই রেখে যাচ্ছি। তুমি যখন এই চিঠিটা পড়বে তখন তোমার পাশে জায়গাটা ফাঁকা থাকবে। আমি থাকবো না, কিন্তু আমার নিঃশ্বাস থাকবে ঠিক তোমার বালিশের পাশে, যেখানে আমি সারা রাত নীরব হয়ে তোমার বুকে জড়িয়ে আগলে রেখেছিলাম। তুমি ঘুমাচ্ছিলে শান্ত শিশু সুলভ নিঃশ্বাসে, ঠিক রূপকথা ছোট্ট প্রিন্সেসদের মতো। যদিও তুমি আমার কাছে সত্যি সত্যি প্রিন্সেস। ভেবেছিলাম একটু শান্তির ঘুম ঘুমোবো, কিন্তু তুমি বড্ড হিংসুটে। আমার ঘুম কেড়ে নিয়ে পুরোটা রাত আমায় জ্বালাতন করলে। তোমার ঘুমন্ত নিষ্পাপ মায়াবী কোমল মুখটা আমায় প্রাণে মেরেছে রূপকথা। আমি তোমার দিকে তাকিয়েছিলাম তৃষ্ণার্ত চাতকের মতো। তোমায় কিচ্ছুটি টের পেতে দেইনি। সারা রাত হৃদ যন্ত্রণায় পুড়েছি সঙ্গোপনে, আর ভেবেছি একটা মানুষকে এতটা ভালোবেসে কিভাবে নিজেকে ধরে রাখা যায়। বিশ্বাস করো, তোমার অজান্তে অনুমতিহীন একটা চুমু পর্যন্ত খাইনি। মন আর শরীর দুইয়ের যুদ্ধে আমি আমার পবিত্র ভালোবাসাকে জয়ী করেছি। পুরোটা রাত তোমার শ্বাস গুনে কেটে গিয়েছে আমার। মোটেও কষ্ট হয়নি, বরং লোভ জেগেছে। এমন শত শত রাত তোমাকে জড়িয়ে জেগে থাকবার। তোমাকে ফেলে যেতে ইচ্ছে করছে না। এমন হাজারটা সকাল কাটিয়ে দিতে ইচ্ছে করছে তোমার সাথে, কিন্তু নিয়মের বাইরে কিচ্ছু করার ক্ষমতা আমাদের নেই। খুব শীঘ্রই কমিশনারের থেকে তোমায় কেড়ে নিব, নয়তো প্রাণে বাঁচা দায় হয়ে যাবে। তোমাকে দেখলে আমার ভালোবাসা লাগামহীন হয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এভাবে শিকল পরিয়ে কতদিন বাঁচা যায় বলো? আমি চলে যাচ্ছি, তুমি ঘুমাও আমার মন আকাশের চাঁদ।
তোমার কপালে আমার অসংখ্য চুমু। ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। লাভ ইউ সো মাচ মাই সুইট ম্যাডনেস। তোমার সারফারাজ। রূপকথা কতবার পড়ল সেই চিঠিটা তার জানা নেই। চিঠিতে অসংখ্য চুমো আঁকল সে। এরপর লজ্জায় বালিশে মুখ গুজে লাফিয়ে উঠল। ইচ্ছে করলো সারফরাজের ঘুম জড়ানো কণ্ঠ শুনতে। বালিশের নিচ থেকে ফোন নিয়ে কল করতে চাইল সারফরাজকে, কিন্তু রৌদ্রের ভয়ে গুটিয়ে গেল। মন আনজান হলো। বিছানা থেকে উঠে দৌড়ে গেল বিছানা থেকে উঠে দৌড়ে ল্যান্ডলাইনে গেল। ডায়াল করলো সারফরাজের নম্বর। ঘুম জড়ানো হাফ স্লিপি ডিপ ভয়েসে সারফরাজ বলল। হ্যালো। রূপকথার মরণ হলো ওই কণ্ঠে। সে বুক চেপে দীর্ঘশ্বাস টানল। সারফরাজ বুঝল ফোনের ওপারে কে। সে ঘুম জড়ানো কণ্ঠে হাসল। রূপকথা শাসিয়ে বলল। এই স্বরে আর কারোর সাথে কথা বললে গলা কেটে নেব। এই স্বরটা শুধুই একান্ত আমার। ফ্রেশ হয়ে সকালের খাবার গোগ্রাসে গিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল রূপকথা। যাবার আগে কুলসুমকে পই পই করে বলল। শুন, আম্মুকে টাইম টু টাইম ঔষধ দিবি, আর কি লাগে না লাগে দেখবি সব, ঠিক আছে? তোর কিন্তু সবকিছু উল্টাপাল্টা করার অভ্যেস আছে কুলসুম। দুপুরের ঔষধ আর বিকেলের ঔষধে গন্ডগোল পাকাস না, নইলে কিন্তু মার খাবি। রূপকথার কথাগুলো বেশ অপছন্দ হলো কুলসুমের। সে কপাল কুঁচকে মুখ অন্যদিকে ফিরিয়ে চিটাগাংয়ের আঞ্চলিক ভাষায় বলল। ইতারার খালি বাক্যা কথা, আই আর কিছু না জানি। ইতারা বেকুন আর চাইবালা জানে। আই ঘাস খাই খাই ডাঙর হই। কুলসুমের বাড়তি কথায় রূপকথা চোখ বুঝে রাগ নিয়ন্ত্রণ করলো। এই মেয়ে সবসময় দুই ধাপ বেশি বুঝে। সকাল সকাল মেজাজ বিগড়াতে ইচ্ছে করলো না রূপকথার। তাই আর কিছু না বলে বেরিয়ে এলো ঘর ছেড়ে। বাইরে আজ রোদের প্রখর উত্তাপ। প্রচণ্ড তীক্ষ্ণ আলোয় চোখ মুখ কুঁচকে এলো। রূপকথা ছোট ছোট চোখে রিকশার জন্য আশেপাশে নজর বুলালো। অদূরে সিগারেট ফুঁকতে দেখলো এক যুবককে। মাথায় একটা লাল ক্যাপ, গায়ে কালো পোশাক। রূপকথার বুঝতে বাকি রইল না কে এই যুবক। রূপকথাকে দেখতে পেয়ে একটু আড়ালে সরে দাঁড়ানো ছেলে রূপকথাকে দেখতে পেয়ে একটু আড়ালে সরে দাঁড়ালো ছেলেটি। রূপকথা ছেলেটির পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে গালি দিল। বাস্টার্ড। এরপর একটি রিকশা ধরে কলেজ গেটে নামলো। গেটে নামতেই ন্যালিকে দেখা গেল। আনমনে দাঁড়িয়ে আছে। রূপকথা রিকশার ভাড়া মিটিয়ে মুখের ঘাম ওনার আঁচলে মুছতে মুছতে বলল। সরি রে, তোকে লম্বা সময় দাঁড় করিয়ে রাখলাম আমি। ন্যালি নিষ্প্রাণ রইল, কোনো উত্তর করল না। রূপকথা বুঝল অভিরূপের পারিবারিক দুর্যোগে ন্যালি ভেঙে পড়েছে। কারণ অভিরূপ তার বাবার মৃত্যুতে ছন্নছাড়া হয়ে গিয়েছে। মা আর বোনকে ফেলে কিভাবে ক্যালিফোর্নিয়া যাবে সেটা নিয়েও বেশ চিন্তিত অভি। তাছাড়া দেশেও সেরকম অঢেল প্রপার্টি নেই যা দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবে। সবে নতুন প্রেম হয়েছে দুজনের, এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নীলের মন ভার করা স্বাভাবিক বিষয়। অভিরূপের ভাবনা ছেড়ে রূপকথা ন্যালিকে শোধালো। এত মন খারাপের কি আছে নেলি? মাস কয়েক গেলে সব ঠিক হয়ে যাবে, তুই এত আপসেট হচ্ছিস কেন? তপ্ত শ্বাস ছুড়ল ন্যালি। এরপর কণ্ঠ নিচু করে বলল। আসলে হাসি খুশি প্রাণোচ্ছল মানুষটা হুট করেই কেমন মনমরা হয়ে গেল, তাই খারাপ লাগছে। তোদের যোগাযোগ হচ্ছে না? হয়েছে, খুব কম। ঠিক আছে, ক্লাস শেষে ওদের বাড়ি যাব। এবার ক্যাম্পাসে চল। ন্যালি নিঃশব্দে চলতে লাগলো। চটপটে বক বক করতে করতে পাগল হয়ে যাওয়া ন্যালিকে এতটা নিশ্চুপ ভালো লাগলো না রূপকথার। তার মনে হলো পৃথিবী যেন থমকে আছে। কোথাও কোনো প্রাণ নেই, সবকিছু গম্ভীর অনুভূতিহীন। রূপকথা ন্যালির পানে তাকিয়ে বলে উঠল। তোকে একটা সিক্রেট বলবো। কি সিক্রেট? সারফরাজের মাকে খুঁজে পেয়েছি। রূপকথার মুখে এই কথা শুনে থেমে গেল ন্যালি। এরপর বিস্ফোরিত চোখে শুধালো। কোথায়? সারফারাজ জানে? রূপকথা মুহূর্তেই মুখ নামিয়ে ফেলল। এরপর ন্যালিকে টেনে একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে একে একে খুলে বলল সব ঘটনা। প্রত্যেকটি কথা শুনে ন্যালির গায়ে কাটা দিল। সে ভীত হলো। এরপর চাপা স্বরে বলল। এবার কি হবে? রূপকথা দীর্ঘশ্বাস ফেলে উত্তর করল। সারফরাজ ঠিক একটা না একটা উপায় খুঁজে বের করবে, শুধু সময়ের অপেক্ষা। এরপর দুজনে মিলে আরও নানান আলাপ আলোচনা করল। তারপর ক্লাসের টাইম হতেই উঠে ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দিল। কোনো মতে ইচ্ছা অনিচ্ছায় প্রত্যেকটা ক্লাস শেষ করলো দুজনে। লাস্ট পিরিয়ডের টাইম শেষ হতেই নিজেদের বইপত্র নিয়ে দৌড়ে বেরিয়ে এলো ন্যালি আর রূপকথা।
ক্যাম্পাসের বিশাল মাঠ পেরিয়ে গেটে আসতেই সারফরাজকে দেখা গেল। প্রথমে সারফরাজকে দেখে রূপকথা ক্লান্ত মুখে হাসি ফুটল এবং দৌড়ে সারফরাজের কাছে আসতে চাইল, কিন্তু সারফরাজ চোখের ইশারায় নিষেধ করল। রূপকথা ন্যালির হাত ধরে বলে উঠল। আমার সাথে চল নীলি, কেউ দেখছে আমাদের। রূপকথা ন্যালিকে ধরে সারফরাজের বিপরীতে পথ ধরল। হাতের সিগারেট মাটিতে ফেলে পায়ে পিষে রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো সারফরাজ। এরপর রূপকথার হাত চেপে ধরল। রূপকথা ভ্যাবাচেকা খেয়ে সারফরাজের মুখের পানে তাকিয়ে রইল। সারফরাজ আর চোখে রাস্তার ওপারে তাকালো। সে অদ্ভুত পোশাকধারী ছেলেটিকে দেখা গেল বেশ আগ্রহ নিয়ে তাদের দেখছে। সারফরাজ মুখে কুটিল হাসি ঝুলিয়ে চোখ সরিয়ে নিল। এরপর রূপকথাকে নিচু স্বরে বলল। দেখি কেমন অভিনয় পারো। ধরো আমি অপরিচিত মানুষ, তোমায় উত্ত্যক্ত করছি, দাও আমার হাত থেকে ছাড়িয়ে আমায় চড় মারো। অ্যান্ড অবভিয়াসলি চোখের মুখের এক্সপ্রেশন কঠিন হওয়া চাই, নইলে তোমায় নম্বর দেব না। রূপকথা কপাল কুঁচকে বলে উঠল। মানুষ বাঁকা নজরে তোমায় দেখছে সারফরাজ, একটু পরে তারা এগিয়ে এসে তোমায় আলু ভর্তা বানাবে। মানুষ আলু ভর্তা বানানোর আগে তোমার নরম হাতে আমার শক্ত গালে একটা চাপড় বসাও। খেয়ে চলে যাই, দেরি করো না প্লিজ। রূপকথার চোখ মুখ গরম করলো, কিন্তু ভেতর ঠেলে হাসি পাচ্ছে তার। এদিকে ন্যালি চিন্তা করে কিনারা খুঁজে পাচ্ছে না। রূপকথা সারফরাজের গাল নাগাল পাবে তো? সারফরাজ জবরদস্তি মূলক হাত চেপে বলে উঠল। কি হলো, মারছো না কেন? রূপকথা হাত তুলল ঠিকই, কিন্তু নাগাল পেল না। মেয়েটা এত খাটো হয়েছে ভেবেই বিরক্ত লাগলো সারফরাজের। সে চিন্তা করলো কমিশনার নিশ্চিত মেয়েটাকে হাইট বৃদ্ধি হবার খাবার খাওয়ায়নি। কমিশনারের এত কঞ্জুসপনা চিন্তা করে সারফরাজ সিদ্ধান্ত নিল আজ রাতে গিয়ে আচ্ছা জব্দ করবে কমিশনারকে। তার আগে এই ল্যাটা চুকাতে হবে। সারফরাজ আশেপাশে তাকিয়ে ঝালমুড়িওয়ালার একটা টুল দেখতে পেল। এরপর রূপকথাকে তা নির্দেশ করলো। রূপকথা চোখে মুখে রাগ ফুটিয়ে ঝটকা দিয়ে হাত সরিয়ে হন হন করে ঝালমুড়িওয়ালার নিকট গিয়ে দাঁড়ালো। সারফরাজ আবারও রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁট টিপে হাসি থামিয়ে ঝালমুড়িওয়ালার টুল নিয়ে তার উপর দাঁড়ালো রূপকথা। এরপর নিজের শরীরের সর্বশক্তি দিয়ে সারফরাজের গালে একটা চড় বসিয়ে দিল। চড়ের দাপটে সারফরাজের ফর্সা গালে 4টে আঙ্গুলের ছাপ উঠে গেল। রূপকথা ভয় পেয়ে কেঁদে দেবার জোগাড় হলো। সারফরাজ ঠোঁট কামড়ে মাথা ঝাঁকালো, এরপর আওড়ালো। দ্যাটস মাই লেডি। আর দাঁড়ালো না সারফরাজ। চোখে মুখে অসামান্য ক্রোধ ফুটিয়ে হনহন করে নিজের গাড়ির পানে এগিয়ে গেল। যাওয়ার আগে স্টকার ছেলেটির পানে তাকিয়ে বলে উঠল। ক্যালিফোর্নিয়া যাওয়ার আগে তোর চোখ খুবলে তুলবো মাদারফাকার। এদিকে রূপকথা আর সারফরাজের তামাশা দেখতে দেখতে পেঁয়াজ কাঁচা মরিচ কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলল ঝালমুড়িওয়ালা। এরপর চোখ মুখ কুচকে ঝালমুড়িওয়ালা ধমকে উঠল। আমার দোকানের সামনে আইয়াই আপনাকে এডি নাটক করতে হইলো? দুনিয়ায় চর মারার জায়গার অভাব পড়ছে, দেখেন হাত কাটটা ওই কি হইলো। রূপকথা ঝালমুড়িওয়ালার পানে তাকিয়ে কাটা হাতখানা দেখল। এরপর ব্যাগ থেকে ঝটপট 500 টাকার একটা নোট এগিয়ে বলে উঠল। ব্যান্ডেজ করে নিন, আর আপনার টুলের জন্য ধন্যবাদ। এরপর ন্যালিকে ধরে হিড় করে টেনে অভিরূপদের বাড়ির পথে হাঁটা ধরল। অভিরূপ সিদ্ধান্ত নিয়েছে সে তার বোন আর মাকে নিয়েই ফিরবে ক্যালিফোর্নিয়া। যেহেতু এখানে বাড়িটা ছাড়া আর কিছুই নেই, তাই তেমন কোনো দায়বদ্ধতা নেই। শুধু বাড়িটা তালা দিলেই ঝামেলা চুকে যাবে। কিন্তু অভিরূপের মা অরুণা রহমান কিছুতেই স্বামীর ভিটা ছাড়বেন না। তার এক জেদ, তিনি তার স্বামীর ঘরেই শেষ নিঃশ্বাস ছাড়বেন। মাকে নিয়ে বেশ বিপাকে পড়ল অভি। সে ছোট বাচ্চাকে যেভাবে বোঝায় সেভাবে মায়ের উদ্দেশ্যে বলল। তোমাদের ফেলে এইভাবে কিভাবে যাব বলো তো? আর তোমরা তো এইখানে একা একা থাকতে পারবে না। তাছাড়া অন্তকে তো ভালো একটা ঘর থেকে বিয়ে দিতে হবে। দূর দেশের থেকে কিভাবে সব সামলাবো বলো? তাই বলছি, ছোট্ট বাচ্চার মতো জেদ করো না মা। প্রতি বছর একবার না হয় বাবার কবর দেখে যেও। এবার চলো। অরুণা ছেলে মেয়েদের দিকে তাকালেন। অভিরূপ ঠিকই বলেছে, ছেলে মেয়েদের একটা গতি করতে না পারলে তিনি তো মরেও শান্তি পাবেন না। তাই তিনি অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলেন। ঠিক আছে বাবা, তুই যা ভালো মনে করিস। এমন সময় কলিং বেল বেজে উঠল। অভি অসময়ে কে এলো ভেবে উঠে গিয়ে দরজা খুলল। দরজার সামনে ন্যালি আর রূপকথাকে দেখে অবাক হলো, সেই সাথে খুশিও হলো। আরে রূপকথা, আসো, ভেতরে আসো। রূপকথা আর ন্যালি ভেতরে ঢুকে অবির মাকে সালাম দিল। এরপর মুখোমুখি বসলো। ন্যালিকে দেখে অল্প হাসলেন অরুণা। তোমার সাথে তো ভালো করে কথাই বলতে পারিনি মা,
দেখলেই তো কিভাবে কি হলো। ন্যালি প্রত্যুত্তর করল। সমস্যা নেই আন্টি, তখন কথা বলবার মতো পরিস্থিতিও ছিল না। ধীরে ধীরে আলাপের পরিধি বাড়ল। অরুণা শুধালো। অভিরূপকে কিভাবে চেনো? অবিরূপ মাথা চুলকে আমতা আমতা করে বলে উঠল। আহ, অফ সামলে মা সারফরাজ আছে না, ও হচ্ছে সারফরাজ, এই ফিয়ন্সে। আর এই লেনি রূপকথার ফুফাতো বোন, ওরা একসাথেই মেডিকেলে পড়ছে। অরুণা মাথা দুলিয়ে সাই মেলালেন। কিন্তু অন্তুর কাছে ভাইয়ের চাহনি আর হাসি সুবিধার ঠেকল না। সে ঠিক বুঝে গেল ন্যালির সাথে তার ভাইয়ের কোনো চক্কর আছে। ন্যালি ফাঁক ফকর গলিয়ে অভিকে চোরা চোখে কয়েকবার দেখল। অন্তুর চোখ এড়ালো না এসব। সে এবার শতভাগ নিশ্চিত হয়েই গেল। কথায় কথায় রূপকথা বলে উঠল। আজ তবে উঠি আন্টি, আরেকদিন আসবো। এমনিতেই আপনাদের খোঁজ নিতে এসেছিলাম। ভাইয়াকে সাথে নিয়ে একদিন আসুন আমাদের বাড়িতে, ভালো লাগবে। মেয়ে দুটোকে অরুণার খুব পছন্দ হলো। ন্যালিকে তার মনেও ধরল। কিন্তু বড় লোকের মেয়ে বলে মনের সুপ্ত বাসনাকে চাপা দিয়ে তপ্ত শ্বাস ফেলে বললেন। রাতের খাবার খেয়ে একবারে যেও। রূপকথা মাথা নেড়ে বলল। না আন্টি, আরেকদিন আসবো। আজ বাসায় ফিরতে হবে, এমনিতেই বিকেল হয়ে গেছে। অভিরূপের মা অভিকে নির্দেশ দিলেন। অভিঝা ওদের পৌঁছে দিয়ে আয়। আজকাল রাস্তাঘাটে মানুষের কোনো বিশ্বাস নেই। অভিরূপ সম্মতি জানিয়ে বেরিয়ে এলো। বাড়ির বাইরে বের হতেই ন্যালের হাত আলতো করে ধরল অভি। এরপর ধীর গলায় বলল। খুব শীঘ্রই বিদেশে ফেরত যাব। যাবার আগে তোমার বাবা মায়ের সাথে মাকে নিয়ে দেখা করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ন্যালি অভির হাত শক্ত করে চেপে ধরে বলে উঠল। আমার কোনো আপত্তি নেই অভি, তুমি এসো। ডাইনিং রুমে রাতের খাবার খেতে বসেছেন সুফিয়ান চৌধুরী আর রূপকথা। রেখা নিজের ঘরে ঘুমোচ্ছে রাতের ওষুধ খেয়ে। কুলসুম এটা সেটা এগিয়ে দিচ্ছেন। এমন সময় কলিং বেল বাজল। সুফিয়ান নিজেই হাত ছেড়ে উঠে গেলেন দরজা খুলতে। দরজা খুলতেই সারফরাজকে দেখে চোখ রাঙিয়ে বলে উঠলেন। মানে ভাত খেতে বসেও তোর জন্য শান্তি নেই নাকি? তুই যতবার বিরক্ত করিস, রাস্তার ভিখারিও এত বিরক্ত করে না। আহ, আর পাইনি। কি যে মুসিবত জুটেছে কপালে। সারফরাজ পাত্তা দিল না কমিশনারকে। সে হেঁটে এসে রূপকথার পাশের চেয়ার টেনে বসে একটা প্লেট নিয়ে তাতে ভাত নিল। এরপর কমিশনারের পাতের লেগ পিস নিজের প্লেটে নিয়ে কামড় বসালো। সুফিয়ান নিজের খালি প্লেটে নজর দিয়ে বড় বড় চোখ করে বলে উঠল। এখনই আমার ভাগেরটা কেড়ে নিচ্ছিস। মেয়ে দিলে তো গাড়ি উঠে বসবি। দে লেগ পিস, ফেরত দে হারামজাদা। ততক্ষণে লেগ পিস খাওয়া শেষ সারফরাজের। আঙ্গুল চাটতে চাটতে সারফরাজ বলে উঠল। মেয়ে দিলে আর কিছুই খেতে আসবো না। কমিশনার চোখ বন্ধ করে বুক চেপে ক্যাত করে শব্দ করে উঠলেন। এরপর বললেন। নাউজুবিল্লাহ, আমি রূপকথার বাপ লাগি, দুলাভাই না। তো আমি কখন বললাম আপনি আমার সম্বন্ধে? কমিশনার কপাল চাপড়ে শুধালেন। রাতের বেলা আমার প্রেশার হাই করতে এসেছিস না, যাতে স্ট্রোক করে মরে যাই। আর সেই সুযোগে তুমি আমার মেয়ে নিয়ে ভেগে যাও। হুম, ওটি হচ্ছে না বাছাধন, মরে গেলেও মেয়ে দেব না। সারফরাজ রূপকথার মাখানো ভাত থেকে এক লোকমা ভাত নিয়ে খেলো। এরপর তৃপ্তিতে চোখ বুজে বলে উঠল। আহ, মহব্বত! এত মহব্বত কোথায় রাখি বলুন তো? আসলে হয়েছে কি, আপনার মেয়ের মহব্বতের টানে আমি রাতে নিজের ঘরে ঘুমোতে পারছি না। খালি ইচ্ছে করে আপনার মেয়ের বিছানায় ঘুমোতে। নিজে তো বউ জুড়িয়ে ঘুমোচ্ছেন, এজন্য আমার মতো সিঙ্গেল প্রেমিক পুরুষদের বেদনা বুঝতে পারছেন না। বউ ছাড়া এই বৃষ্টির রাত খুব কষ্টের, কমিশনার সাহেব। ভাতের থাল সরিয়ে কমিশনার মেয়ের পানে চোখ গরম করলেন। এরপর বললেন। নিজের রুমে গিয়ে ভাত খাও যাও। এই ঠুটকাটা ফাজিল ছেলের সামনে থাকলে পাপ হবে। দেখছো না কি সব দুষ্টু দুষ্টু কথা বলছে? যাও রুমে যাও। রূপকথা উঠল না। সারফরাজও ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল। ওকে ধমকাবেন না। আপনার মেয়ে ছাড়া আমার খালি খালি লাগে। সারাক্ষণ কোলে বসিয়ে চুমু খেতে ইচ্ছে করে। কিন্তু বিপত্তি হচ্ছেন আপনি। আপনার জন্য আমার সকল ইচ্ছে মাটি চাপা দিতে হচ্ছে। কিন্তু এভাবে কতদিন? নিজে তো প্রেম করেছেন, তাই প্রেমের জ্বালা আপনাকে বোঝানোর কিছুই নেই। সত্যি বলতে ফকির মিসকিনের চাইতেও খয়রাতি লাগে নিজেকে। তাই বলছিলাম, যদি কষ্ট করে মেয়েটাকে আমাকে দিয়ে দেন, তাহলে একটু খাবো আর কি। সারফরাজের কথা শেষ হবার আগেই কমিশনার নিজের প্লেট থেকে আলু ছুঁড়ে মারলেন সারফরাজের দিকে। সে আলু ক্যাচ করে সারফরাজ গোগ্রাসে গিলে বলে উঠল। চুমু চুমু খেতাম আর কি। কথা তো শেষ করতে দিন, আগেই রিয়াক্ট করলে কেমন লাগে? কমিশনার মেয়ের পানে তাকিয়ে বলে উঠলেন।
এই লাফাঙ্গাকে কি দেখে মনে ধরলো তোমার? দেশে কি ছেলের এতই অভাব পড়ছিল? ওই ব্রিজের পাড়ের কানা ফকিরটাকে ভালোবাসতে চোখ বন্ধ করে বিয়ে দিতাম বিনা বাক্যে। কিন্তু এর কাছে তোমায় দিয়ে আমি শান্তিতে তো ঘুমাতেও পারবো না। কখন কি করে বসে কে জানে। সারফরাজ চোখ টিপে বলে উঠল। কিছুই করব না, সাজিয়ে রাখবো শোকেসে, খালি রাতে বের করব। আমি অত কথা বুঝি না, আমার বউকে আমার চাই, তাড়াতাড়ি দিয়ে দিন। সুফিয়ান ব্যঙ্গ করে বললেন। বউ নিয়ে যাবে? মামা বাড়ির আবদার? তোর কাছে আমার মেয়ে দিব না আমি হতচ্ছাড়া? এত নিষ্ঠুর হবেন না স্যার, পাপ লাগবে। লাগুক। কথা বলতে বলতে সারফরাজের গালের কালশিটে দাগে সুফিয়ান চৌধুরীর নজর গেল। সে বেশ খুশি গলায় শুধালো। তোর থুবরা এমন কালো করেছে কে? সারফরাজ ভাত খেতে খেতে উত্তর করল। আপনার মেয়ে ছাড়া আমার গায়ে ফুলের টোকা দেবার সাহস পর্যন্ত এই দুনিয়ার কারোর নেই। রূপকথার পানে নজর দিয়ে সুফিয়ান শুধালেন। বেশ করেছে। এই না হলে বাপকা বেটি। তা নাগাল পেলে কি করে? রূপকথা পানি খেতে খেতে বলল। টুলের উপর উঠে। সারফরাজ রূপকথার মুখে কথা কেড়ে নিয়ে বলে উঠল। মেয়েটাকে একটু পুষ্টিকর খাবার টাবার দেননি? এমন 1.5 ফুট কেন? সুফিয়ান সারফরাজ আর রূপকথার আলাপচারিতা শুনে বুক চেপে বলে উঠলেন। মেয়ে দিব, তাও আমাকে আর হার্ট অ্যাটাক করাস না। তবে একটা শর্ত আছে। সব শর্ত মঞ্জুর। ভালো হয়ে ফিরে আয়। এটা না মঞ্জুর। আমার মাকে আমি খুঁজে পেয়েছি স্যার। সারফরাজের উৎসুক আনন্দ ভরা কণ্ঠে প্লেট থেকে নজর তুলে সারফরাজের খুশি মাখা মুখের পানে দৃষ্টি দিলেন সুফিয়ান। ছেলেটির চোখে মুখের এমন দীপ্ত জ্যোতি আগে আর কখনো দেখেননি তিনি। মাকে খুঁজে পাবার বাসনায় ছেলেটির চোখে মুখে অসহায় যন্ত্রণার ছটফটানি দেখেছেন বহুবার। ছেলেটির চোখের আকুতি আর ছোট আবদার, আমার মাকে খুঁজে দিবেন কমিশনার সাহেব। আজও তাড়া করে বেড়াই তাকে। এমন কোনো স্থান নেই যেখানে প্রাক্তন আর্মি অফিসারের সহধর্মিণীকে তিনি খোঁজেননি। চিটাগাংয়ের অলি গলি, হসপিটাল, আশ্রম থেকে শুরু করে ঢাকা, এরপর সারা বাংলাদেশ, কোথাও মিলেনি মায়া চৌধুরী। নিজের ব্যর্থতার অনুতপ্তে দিনরাত দগ্ধ হয়েছেন তিনি। সারফরাজ তার খালি বুক, ভেঙে যাওয়া অগোছালো সংসার আর অসুস্থ স্ত্রীকে পরিপূর্ণ করেছিল। বিনিময়ে কিছুই দিতে পারেননি তিনি। এবার তিনি মনে মনে স্থির করলেন, সারফরাজকে খালি হাতে ফেরাবেন না তিনি। সারফরাজ যা চাইবে তার কাছে দুঃসাধ্য হলেও দিবেন তিনি। হাতের লোকমা ফেলে সুফিয়ান আঙ্গুল গুটিয়ে শুধালেন। কোথায় আছে? এটো প্লেট হাত দিয়ে সরিয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে সারফরাজ উত্তর করল। এক দুষ্ট দানবের কাছে বন্দী ছিল দীর্ঘযুগ, এখনো আছে। তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আমার মাকে। খুব তাড়াতাড়ি তার বন্দি জীবদ্দশার মুক্তি মিলতে চলেছে। সিদ্ধান্ত নিয়েছি ওই দানব বধ করব আমি। মাকে কবে আনতে যাবি? খুব শীঘ্রই। আর তর সইছে না, 22টা বছর দেখিনি। মা কি আমাকে চিনবে স্যার? ঠিক চিনবে, তাই না? আমার চোখ জোড়া তার খুব পছন্দের ছিল। এই চোখ কি করে ভুলতে পারে সে? সারফরাজের চোখ জলে টইটম্বর হলো কথাগুলো বলতে বলতে। মায়ের জন্য কত ধুকেছে সে, এই কথা নির্ঘুম রাত আর রাত জাগা নিশাচর পশু পাখি ছাড়া কেউ জানে না। আহ, কি নিদারুণ কষ্টে কেটেছে প্রতিটি মুহূর্ত। সারফরাজের পানে তাকিয়ে শক্ত করে তার বাহু জড়িয়ে ধরল রূপকথা। সারফরাজ কাঁদছে, নীরবে জল গড়াচ্ছে তার চোখ দিয়ে। ভিতরের কষ্টগুলো ঠিকভাবে উজাড় করতে পারছে না সে। সারফরাজ চোখের জল দ্রুত মুছে পুনরায় বলে উঠল। আমাকে ক্যালিফোর্নিয়া যেতে হবে। মা ওখানেই আছে। যতটুকু খোঁজ নিয়ে জেনেছি ওনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই। উনি মানসিক শারীরিক দুইভাবেই অসুস্থ। আমি মাকে ফিরিয়ে আনলে একা ট্যাকেল দিতে পারবো না। আমার একটা বউ দরকার কমিশনার সাহেব। আপনার মেয়েকে আমি আমার রাজ্যের রানী করে নিয়ে যেতে চাই। দেবেন? একটুও কষ্ট পেতে দেব না আপনার মেয়েকে। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাকে আগলে রাখবো আমি। সুফিয়ান তপ্ত শ্বাস ফেললেন। প্রত্যুত্তরের ভাষা কিভাবে গুছিয়ে বলবেন ভেবে পেলেন না। নিশ্চুপ সুফিয়ানকে দেখে সারফরাজ ঠান্ডা গলায় বলল। না দিলেও নিয়ে যাব। আপনি কিছুতেই আর না করতে পারবেন না। করলে আমি ভুলে যাব আপনি আমার হবু শ্বশুর। শেষবারের জন্য আমার আমানত আপনার কাছে রেখে যাচ্ছি আমি। ফিরে এসে আমার বউ আমি নিয়ে যাব। আপনার মেয়ে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এমন আদমরা জীবন ঠেলে ঠুলে কতদিন বলুন? আমারও তো ইচ্ছে করে প্রাণ ভরে শ্বাস নিয়ে হেসে খেলে বাঁচতে, কিন্তু জীবন আমার প্রতি খুব কঠোর। নয়তো আমাকে এতদিন যাবৎ জীবন দুঃখ কষ্টে কেন ফেলেছে বিধাতা? আমি কি জন্ম থেকেই পাপী কমিশনার সাহেব? আমার জীবনের সুখ, আনন্দ, ভালোবাসা কোথায়? এগুলো আমার পাপী হাতে ধরা দেয় না কেন? নাকি এগুলো ভোগ করার অধিকার ছিনিয়ে নিয়েছেন উপরওয়ালা?
বেদনায় নীল হয়ে আসা সারফরাজের করুণ মুখের পানে তাকিয়ে ব্যথিত গলায় কমিশনার উত্তর করলেন। জন্ম থেকে কেউ পাপী হয় না সারফারাজ। তুইও হেসে খেলে বাঁচবি। সবর কর, আগে মাকে ফিরে আন। বলেই উঠে গেলেন সুফিয়ান। রূপকথাকে সারফরাজ নিয়ে যাবে এটা ভাবতেই তার বুক ভেঙে যাচ্ছে, হৃদগতি বন্ধ হতে যাচ্ছে। সার চারপাশ কেমন বিষণ্ণ, একা, খালি খালি ঠেকছে। মেয়েটাকে ছাড়া দুজন বুড়ো বুড়ি কিভাবে থাকবেন তারা? সারফরাজের চোখের জল তর্জনী আঙ্গুলি দিয়ে মুছিয়ে দিল রূপকথা। সারফরাজ মাথা নত করে ধীর গলায় বলল,